ইন্ডিভিজুয়ালি তোমাদের যদি আগে তোমাদের ইন্ডিভিজুয়ালি যে জিনিসগুলো তোমাদের প্র্যাকটিক্যালে করানো হয়েছে সেগুলো নিয়ে যদি কোনো সমস্যা থাকে আমাকে ইন্ডিভিজুয়ালি বলো, আমি সেগুলো ক্লিয়ার করে দেবো। আর যেটা এক্সট্রা বলা সেটা তারপরে আমি তাড়াতাড়ি বলে দেবো। তো তোমরা কি কি প্রসিডিওর হয়েছে, লাইক ফার্স্টে ধরো ল্যাবে তোমাদের হয়েছে ব্লাড গ্রুপিং, ব্লাড গ্রুপিংয়ের সাথে হয়েছে বিটি সিটি, তারপরে হয়েছে হিমোগ্লোবিনের পরে হয়েছে আরবিসি আর ডব্লিউবিসি। এই হয়েছে তোমাদের পুরো ল্যাবে। তো এগুলো নিয়ে তোমাদের আপাতত কোনো কোয়ারি নেই তোমাদের ল্যাবে। কোশ্চেন কেমন আসবে? কোশ্চেন আসবে হচ্ছে গিয়ে হোয়াট ইজ বিটি, হোয়াট ইজ সিটি, ডেফিনিশন। তারপরে জিজ্ঞেস করবে যে ওকে তো ফ্যাক্টরগুলো বলো, ক্লটিং ফ্যাক্টরগুলো বলো এখান থেকে। তা বা বিটি হচ্ছে বেশি কেন হয়, সিটি হচ্ছে গিয়ে বেশি কেন হয়, ওকে কোন কোন প্যাথোলজিক্যাল কন্ডিশনে এগুলো বেশি হতে পারে, ওকে। তো ওগুলো এই ধরনের কোশ্চেন হতে পারে। নর্মাল রেঞ্জ কত, কারণ তুমি ওখানে যখন দেখছো সে নর্মাল রেঞ্জই আছে কি না সেটাই তো চেক করছো। তো তোমাকে ওই রিলেটেড এই ধরনের কোশ্চেনগুলোই আসবে, যেগুলো তোমাদের প্র্যাকটিক্যাল বইতে কোনো একটা সাবজেক্টের পরে সাথে সাথে দেখবো ওই কোশ্চেনগুলো ওখানেই দেওয়া আছে, এক লাইন করে ওখানেই উত্তর লেখা আছে। তো ওইগুলোই হচ্ছে গিয়ে তোমাদেরকে, যদিও আমরা পড়ানোর সময় বলে দিয়েছি ওখানে ওই ফরম্যাটেও দেওয়া আছে যে করাতে প্রত্যেকটা জিনিস, ধরো ওখানে বিপি বা পালস আছে তো ওখানে বিপি পালসের রিলেটেড কোশ্চেনও আছে যে কীরকম পরপর আসবে। তো সেগুলো এখানেও তোমাদের এই ক্লাসেও বলা হয়েছে যে সমস্ত কিছুই ইভেন। তো ল্যাবে ওরকম তোমাদের ওই জিনিস, তো ল্যাবে নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই। এবার হচ্ছে ক্লিনিক্সে তোমাদের খুব বেশি হয়নি, শুধু হিস্ট্রি টেকিং হয়েছে আর হচ্ছে গিয়ে তার সাথে ওই বিপি পালস এইগুলো শুধু হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, তার বেশি কিছু হয়নি। তো তোমাদের এমনি ক্লিনিক্যালে হিস্ট্রি টেকিং বা এই রিলেটেডে তোমাদের কোনো প্রবলেম কিছু জানার বা কোনো ব্যাপার দরকার? না ওগুলো না, মানে বেসিক্যালি ওগুলো তো আছেই, প্যালারিকটাস স্ক্রাবিং সায়ানোসিস ওগুলো যে টোটাল পুরোটা আছে সেগুলো তো আছে। এবার তার সাথে তোমাকে পেশেন্টকে মানে হিস্ট্রি নিতে হবে, যে তোমাকে এমনি স্যার এইভাবেও জিজ্ঞেস করতে পারে যে বলো তুমি কী কী জিজ্ঞেস করবে। আরেকজনকে হলো তোমাকে একজনকে সামনে বসিয়ে দিল, বললো যে টেক দ্য হিস্ট্রি অফ দিস মানে সাবজেক্ট, এরকমভাবে তোমাকে বসিয়ে দিল। তুমি হিস্ট্রি নিলে তোমার মতো যে বলো এটা করে, হ্যাঁ, যে অ্যাজ এ ডক্টর তোমাকে যদি হিস্ট্রি নিতে বলে তো এইভাবে দুভাবে কোশ্চেন করতে পারে। ও তোমাকেও যা ওখানে বলা ছিল প্যালারিকটাস স্ক্রাবিং সায়ানোসিস ইডিমা এই সমস্ত কিছু আরও যা আছে তার সাথে, হ্যাঁ কোনো রেডনেস আছে কিনা, কোনো স্কার মার্কস আছে কিনা, এই ওই সেইগুলো জিজ্ঞেস করা, তার সাথে পুরো কথা বলা, তার সাথে পুরো হিস্ট্রিটা নেওয়া যে কী হয়েছে না হয়েছে। তো এই সমস্ত কিছুই ওখানে করতে হবে। এবার সেটা ডিপেন্ড করছে স্যারের ওপরে, স্যার কতটা চাইছে। স্যার যদি চায় যে তোমাকে অল্প জিজ্ঞেস করে ছেড়ে দেবে, স্যার অল্প জিজ্ঞেস করেও ছেড়ে দিতে পারে। স্যার যদি চায় তোমাকে পুরো প্রসিডিওর করতে বলবে, পুরো প্রসিডিওরও করতে বলতে পারে, ওকে। তো ওটা স্যার পরীক্ষা নিচ্ছে তার উপর ডিপেন্ড করছে, তুমি কিরকম অ্যান্সার দিচ্ছ তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। ওকে, পেশেন্ট তো নর্মালি থাকবে, ডক্টর যে চেক করছে সে ডান দিকে মানে ইউজুয়ালি সেই দিকে দাঁড়াবে, ওয়ার্কিং হ্যান্ডের দিকে দাঁড়াবে, ঠিক আছে। তোমার যদি ওয়ার্কিং হ্যান্ড রাইট হয় ইউ স্ট্যান্ড অন দ্য রাইট সাইড অফ দ্য পেশেন্ট, অ্যান্ড ইফ ইউর ওয়ার্কিং হ্যান্ড ইজ লেফট দেন ইউ স্ট্যান্ড অন দ্য লেফট সাইড অফ দ্য পেশেন্ট। এটা পেশেন্ট পুরোপুরিভাবে ডক্টরের ওয়ার্কিং হ্যান্ডের ওপরে ডিপেন্ড করবে। অনেক সময় টিপিক্যালি বলে যে রাইট সাইডে দাঁড়ানোর প্রসেস, বাট এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। যেভাবে এক্সামিনার ভালো ফিল করবে সেভাবে। টিপিক্যালি আমাদেরকে ডান দিকে দাঁড়ানোটা একটা কনভেনশন হয়ে গেছে, বিকজ মোস্ট অফ দ্য পিপল আর রাইট হ্যান্ডেড, okay, most of the doctors are right handed, most of our population is right handed, left handed খুব কম আছে। but if you are left handed then you stand on the left side of the patient, কারণ তোমাকে ম্যানুভার করতে অসুবিধা হবে, আর কিছুই নয়। আমি যদি ডান হাতে কাজ করি, আমি যদি পেশেন্টের লেফট সাইডে দাঁড়াই তো আমাকে এরকমভাবে কাজগুলো করতে হবে। so that has become difficult for every পেশেন্টের জন্য অসুবিধা হবে, ডক্টরের জন্য অসুবিধা হবে। তো বলে যে স্ট্রং যে হ্যান্ড তুমি যে হাত দিয়ে মেন কাজগুলো করবে পেশেন্টের সেই সাইডে দাঁড়াবে, ওকে। কারণ পেশেন্টের ডান দিক আর বাঁ দিকের সাথে তো কোনো সম্পর্ক নেই, বিকজ মোস্ট অফ দ্য অর্গানস আর মোস্ট অফ দ্য থিংস আর আইদার ইন দ্য সেন্টার অর বাইল্যাটারাল। তো তুমি এদিকে দাঁড়াও এভাবে দাঁড়াও কোনো অসুবিধা, ইউ হ্যাভ টু চেক আইদার ওয়েজ, তোমাকে দু সাইডেই চেক করতে হবে, ওকে। তো তুমি যদি এই হাতেও পালস চেক করো তোমাকে এই হাতেও চেক করতে হবে, কেননা তোমাকে এখানে স্পেশাল কিছু পয়েন্ট আছে, সেটা হচ্ছে রেডিয়াল ডিলে, এগুলো তোমরা হয়তো শুনেছো বা শোনোনি। ওই ডিলেগুলো জানার জন্য, মানে দুটো সাইডেই সমান আছে কিনা, ওকে, হ্যাঁ, এটা যোগ করার জন্য, এটা চেক করার জন্য তোমাকে এই সাইডেও চেক করতে হবে, দুই সাইডেও চেক করতে হবে। ফিমোরাল ডিলেট আমাদের চেক করা হয় না, তো এখানে কিছু পয়েন্ট আছে তোমাকে বলতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই ডিলেট তোমাকে দুই সাইডেই চেক করতে হবে, তুমি একটা দিকে পালস চেক করে ছেড়ে দিলে হবে না, হ্যাঁ, দুদিকেই চেক করতে হবে। তো সেই জন্যই বিপিটা তুমি একটা সাইডে চেক করতে পারো, বিকজ ব্লাড প্রেশার ইজ
ইউনো অ্যানাদার সাবজেক্ট, ব্লাড প্রেশার একটা সম্পূর্ণ ইন্টারনাল ব্যাপার। পালস যেমন কি, তুমি ব্লাড প্রেশার তুমি এই হাতে মাপো বা এই হাতে মাপো, প্রেফারেবলি সেমই হবে। বাট যদি পালস যদি আলাদা হয়, ঠিক আছে, সেটার অনেক রিজন থাকতে পারে। তো সেই জন্য তোমাকে দুদিকে সমানভাবে আসছে, হতে পারে এদিকে কোনো ব্লক আছে বা এদিকে কোনো ব্লক আছে, সেই জন্য ওখানে পালসটা ঠিক করে যাচ্ছে না। হ্যাঁ, হয়তো ভলিউম কম হতে পারে, রেটও কম হতে পারে, বা রিদম ইরেগুলার হতে পারে কোনো স্পেসিফিক সাইডে, বা এই সাইডে আর এই সাইডে ম্যাচ করছে না, কোইনসাইড করছে না, সেটাও হতে পারে। ওটা কি বলছে, ডিলে, মানে এই দিকে আর এই দিকের মধ্যে তুমি হালকা গ্যাপ পাচ্ছ। হ্যাঁ, আইডিয়ালি দুটো একসাথে হওয়া উচিত, ফিল করা উচিত। তো তোমাকে দুটো হাত একসাথে নিয়ে দেখতে হবে। পালস আর বিপি রিলেটেড, বাট ব্যাপারটা হচ্ছে অনেক সময় ইনভার্সলি রিলেটেড। কারণ পালস যদি তোমার অ্যাকচুয়ালি বাড়ছে, মানে কি তোমার ব্লাড প্রেশার অ্যাকচুয়ালি কম, সেই জন্যে দ্য হার্ট ইজ ট্রাইং টু পাম্প মোর ব্লাড, ঠিক আছে, তো হার্ট রেট বাড়ছে। না 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 না, ব্লাড প্রেশার পেশেন্টের ফ্লাকচুয়েট করতেই পারে, বাট আইডিয়ালি দ্য মানে পালসের যে ফ্লাকচুয়েট করা দুটো হাতে, তার রিজন হচ্ছে গিয়ে অনেক বেশি হচ্ছে গিয়ে প্রমিনেন্টলি তুমি ফিল করতে পারবে। ওকে, কারণ ব্লাড প্রেশার তুমি যেটা ফিল করছো সেটা ব্র্যাকিয়াল আর্টারির ওপরে, ঠিক আছে, অনেকটা ওপরে। এবং সবচেয়ে বড় কথা, তুমি দুদিকেই যদি ফিল করো, তোমার ব্লাড প্রেশার আমরা কখনো দেখবে যে দুদিকে চেক করি না, আমরা কেবল একটা দিকেই চেক করি, ঠিক আছে, দিয়ে আমরা একটা গেস করি। ওকে, কারণ ব্লাড প্রেশার একটা তোমার শরীরের ওভারঅল ব্যাপারের উপর নির্ভর করছে, কিন্তু পালস রেট তোমার অনেকটাই মানে স্পেসিফিক, যে কোন ওভারঅল এরিয়াটার ওপর দিয়ে আমার সেন্সেশনটা যাচ্ছে, সেন্সেশন বলবো না, যে ব্লাডের যে ফ্লো যেটা, সেটা কোন দিক দিয়ে যাচ্ছে। তো বেসিক্যালি যদি কোনো স্পেসিফিক দিকে ব্লক থাকে, দেন ব্লাড প্রেশার তোমার ওভারঅল এমনি এফেক্টেড হবে, এই দিক হোক আর এই দিক হোক। বাট পালস রেট মে বি ডিফারেন্ট ফ্রম দিস সাইড টু দিস সাইড। ওকে, তো পালস রেট ডিফারেন্ট হচ্ছে দুই সাইডে, সেই তার মানে কোনো ব্লক বা কিছু আছে, সেই জন্যই তোমার ওভারঅল বিপি কিন্তু এফেক্ট হবে। বাট দ্য হাউ উইল দ্য বিপি বি এফেক্টেড, সেটা অনেকটাই তোমার মানে ইন্টারলাইন, যে আন্ডারলাইন কজের ওপরে ডিপেন্ড করবে। তো সেক্ষেত্রে তোমার পালস যেটা আমরা দেখি, পালস দেখার সময় তোমাদেরকে দুদিকে সমান আছে কিনা, দুদিকে তুমি সেম শুনতে পাচ্ছ কিনা, ওকে, সেটা তোমাকে একটা বাইলেটারাল যে সিমেট্রি একটা তোমাকে চেক করতে হবে, ঠিক আছে। আর বিপির ক্ষেত্রে তোমাকে সেটা চেক করতে হবে না, বিপির ক্ষেত্রে তোমরা এমনি চেক করতে মানে এক্সারসাইজে চেক করলেই হবে। তো ফার্স্ট হচ্ছে এটা। আর সেকেন্ড অফ অল যে জিনিসটা তোমাদেরকে বলার, সেটা হচ্ছে মানে তুমি যেটা জিজ্ঞেস করছিলে যে পালস আর বিপি সম্পর্ক কি। ফার্স্ট অফ অল বিপি আর পালস একটা মানে দুটো জিনিস যেটা হ্যান্ড ইন হ্যান্ড চলে। ফার্স্ট ধরো বিপি কারুর খুব কমে গেল, ঠিক আছে, তো সেটাকে কম্পেনসেট করার জন্য আমাদের হার্ট চাইবে বেশি ব্লাডকে বাইরে পাম্প করতে। তো যত বেশি ব্লাড আমি বাইরে পাম্প করব, তার জন্য কি হবে, আমাকে আমার হার্ট রেট বাড়াতে হবে। হার্ট রেট বাড়ালেই আমার তার মানে পালস রেট বাড়বে, তাই তো। তো তাহলে কি বিপি কমে যাচ্ছে, সেই জন্য আমার কম্পেনসেটরি মেকানিজম হিসাবে আমার দরকার হচ্ছে, বা যখন আমার শরীরে মানে অতিরিক্ত অক্সিজেনের দরকার হচ্ছে আমার সেলগুলোতে, লাইক ইন এক্সারসাইজ, ইন এনি কাইন্ড অফ এক্সারসাইজ, এনি কাইন্ড অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তো সেই সবের জন্যও আমার পালস রেট বাড়বে। জাস্ট বিকজ, নট বিকজ এখানে আমার বিপি কমে যাচ্ছিল তো সেটাকে কম্পেনসেট করার জন্য শরীরে ব্লাডের মানে আলটিমেটলি লক্ষ্যটা একটাই, যে সার্কুলেশনে আমার ব্লাডের ভলিউম বাড়ানো। বাট যখন বিপি কমে যাচ্ছিল, তখন যেহেতু আমার ব্লাড প্রেশার কমে যাচ্ছে, মানে কি আমার সার্কুলেটিং ব্লাড ভলিউম কমে যাচ্ছে, তার মানে কি আমার যে সেলগুলোতে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হতে পারে, তো সেটা কম্পেনসেট করার জন্য আমার ওখানে ও বেশিবার করে পাম্প করছিল, যাতে আমার যে ভলিউমটা আমার বেশি হচ্ছে বডিতে থাকে, সার্কুলেটিং ভলিউম বেশি থাকে। কারণ আমার যে পাম্প করে যে প্রত্যেকটা আমি পাম্পের সময় আমি যে ব্লাডটা দিচ্ছি, সেটা তো ধরে নাও আমার নির্দিষ্ট আছে, কিন্তু আমি যদি সংখ্যাটা বাড়িয়ে দিই, তাহলে আমার ওভারঅল যে পুরো সার্কুলেশনে আমার হার্ট যে ব্লাডটা পাম্প করছে তার রেট বাড়বে, তো অবভিয়াসলি বিপি খানিকটা হলেও বাড়বে। তো এইভাবে আমি অক্সিজেন যেটা ডেফিসিয়েন্সি হচ্ছিল, ওই ভলিউমটা এক্সট্রা করে কভার করছি। এখন পরের যেটা এক্সারসাইজের সময় যেটা বললাম, এক্সারসাইজের সময় তোমার শরীরে কোনো প্রবলেম হচ্ছে না, তোমার ব্লাড প্রেশারও কম নেই, ব্লাড প্রেশার নর্মাল আছে, বাট তোমার ওভার অ্যাক্টিভিটির জন্য তোমার বডির অক্সিজেন ডিমান্ড বেড়ে যাচ্ছে। তো সেটাকেও যদি কভার করতে হয়, তাহলেও সেই একই উপায়, তোমার তো সেই ব্লাড ভলিউম, সার্কুলেটিং ব্লাড ভলিউম বাড়াতে হবে। তো এক্ষেত্রেও তোমার পালস রেট বাড়বে। না, ফিড ফরওয়ার্ড মেকানিজম হচ্ছে কন্টিনিউ, যেটা ফরওয়ার্ড হয়ে যাবে। এটা যদি এবার ধরো তোমার এখানে কি হবে, জিনিসটা একটা কন্ট্রোলের মধ্যে থাকবে, একটা লুপের মধ্যে। এবার ধরো এরকম করতে করতে তুমি তো ভাবছো যে এরকমও তো হতে পারে যে তুমি যত এক্সারসাইজ করলে তোমার ব্লাড প্রেশার ওইভাবে বেড়ে রয়ে গেল, কিন্তু
না, এটা এরকম হয় না। এটা এরকম হয় তুমি যখনই আবার রেস্ট চলে এলে 5 মিনিট পরে রেস্ট সিচুয়েশনে চলে এলে, তখন আবার কি হবে, তোমার বডির অক্সিজেন ডিমান্ড কমে যাবে। অক্সিজেন ডিমান্ড কমে গেলে দেয়ার উইল বি নো নিড টু মেনটেন দ্যাট হাই সার্কুলেটিং ফ্লো, তো অটোমেটিক্যালি সার্কুলেটিং ফ্লো আবার কমবে। তো সেই মেকানিজমের জন্য অটোমেটিক্যালি তোমার পালস রেট আবার কমবে, বিকজ তোমার বডির আর দরকারই নেই অত বেশিবার বিট করার, তোমার হার্টের অত এক্সট্রা ব্লাড পাম্প করার তো দরকারই নেই। ও দেখছে এখন আমার নিড কমে গেছে বডির অক্সিজেনের, তো আমি আবার নর্মাল লেভেলে ফিরে আসবো। তো এখানেই যে কনসেপ্টটা সেটা হচ্ছে ব্লাড প্রেশার যেটা তোমাদের মাপা, ওখানেও একটা হচ্ছে সিটিং পশ্চারে, একটা হচ্ছে লাইং পশ্চারে, একটা এক্সারসাইজ মানে আফটার 5 মিনিটস অফ 1 to 2 মিনিটস অফ এক্সারসাইজ, মানে একটু সিঁড়ি দিয়ে দৌড়াদৌড়ি করে এসে তারপর মাপবে যে ডিফারেন্স ইন ব্লাড প্রেশার অ্যান্ড পালস। ওকে, এইটাই হচ্ছে মেজার করা এই ব্যাপারটা। আর তার সাথে তোমাদের পালসের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো এইগুলোই একটু ডিটেলে বলা ছিল, কারণ তোমরা আসার আগে হয়ে গেছিলো, সেইগুলো পরে আবার সব রিপিট হয়ে যাবে। এমনিও 3-4 জন স্টুডেন্টকে তোমাদের আমি জাস্ট হয়তো মুখে বলে দেবো, বাট বিশাল করে পড়াতে গেলে তো সবাইকেই পড়াতে হবে, নাহলে তো এমনিতেও সেই বাকি রয়ে যাবে। না না, এক্সামে তোমাদের এগুলো এমনিই জিজ্ঞেস করবে, ওরা ততদিনে আসেনি, ওরা কোনো ইন্টারেস্ট দেখায়নি, সেটা ওদের ফল্ট। যেমন এই যে ক্লাস তো দেওয়া আছে কিন্তু ওরা আসেনি, বাট এগুলো তো এক্সামে জিজ্ঞেস করতেই হবে, আর করবে বলেই তোমাদেরকে লাস্ট মোমেন্টে যদি কেউ আসে তাদেরকে বলে দেওয়া হচ্ছে, ঠিক আছে? আর না হলে কি এমনি ঠিক আছে, এই সেমিস্টারে না পারলে পরের সেমিস্টারে তো বলতেই হবে, এগুলো তো ব্যাপার না, তার আগে আমাদের রিভিশন করানো হয়েও যাবে। এটা তো জাস্ট এরকম হয়ে গেল বলে এরকম করা হচ্ছে। তো এই সেমিস্টারটা খুব একটা বড় ব্যাপার না, ওভার দ্য ইয়ার তোমাদেরকে এই ইয়ারে সমস্ত কিছু রেডি রাখতেই হবে। বাট মেকানিজম হচ্ছে এরকম। এবার সেই জন্য কি তুমি যখন শুয়ে আছো তোমার বডির কি অ্যাক্টিভিটি, আমরা যখন শুয়ে থাকি সবচেয়ে কম থাকে, বডির অক্সিজেন নিড সবচেয়ে কম থাকে, কারণ আমাদের বডি থাকে অ্যাট রেস্ট। তাহলে যখন শুয়ে থাকবো তখন আমাদের পালস রেট সবচেয়ে বেশি হবে না সবচেয়ে কম হবে? সবচেয়ে কম হবে, কারণ আমাদের বডির অতবার করে পাম্প করার দরকারই হচ্ছে না, হার্ট রেট আর পালস রেট দুটোই কম হবে। যখন আমরা একটু স্ট্যান্ডিং পশ্চারে থাকবো তখন আমাদের বডি গ্র্যাভিটির এগেনস্টে একটু ওয়ার্ক করছে, ঠিক আছে? মাইল্ড ওয়ার্ক, আমরা যদি হালকা হাঁটি সেখানেও খানিকটা এফেক্ট হবে। এক্সারসাইজ হয়তো হচ্ছে না, বাট যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমরা যে উঠলাম, তো আমাদের অনেক সেল যেগুলো ইনঅ্যাক্টিভ ছিল বা স্লিপ স্টেজে ছিল সেটা এখন অ্যাক্টিভ হলো, তো বডির অক্সিজেন ডিমান্ড খানিকটা হলেও বাড়লো। শোয়া থেকে দাঁড়িয়ে আমরা যদি একটু থাকি বা বসি, তো সিটিং পশ্চার বা স্ট্যান্ডিং পশ্চারে তোমার ব্লাড প্রেশার শুয়ে অবস্থার থেকে একটু বেশি হবে, ওকে, আর পালস রেটও একটু বেশি হবে। এবার তুমি যদি 5 মিনিট দৌড়ে আসো বা 1 মিনিট দৌড়ে আসো, তখন তোমার ব্লাড প্রেশার আরও বেড়ে যাবে আর পালস রেট আরও বেড়ে যাবে। কিছুই না, জাস্ট বডির অক্সিজেন যে ডিমান্ড সেটাকে কম্পেনসেট করার জন্য তোমার ব্লাড ভলিউমকে ওরা বাড়িয়ে দিচ্ছে। যত ব্লাড বেশি হবে, কি করে ব্লাড ভলিউম তোমার সার্কুলেটিং সিস্টেমকে বাড়ায়, অক্সিজেন ডিমান্ড সাপ্লাই বাড়াবে। এবার একটু যদি কনসেপচুয়াল শেয়ার হয়, মানে এই যে আমার হয়তো ওকে যখন জিজ্ঞেস করছি ইচ্ছা হলো জিজ্ঞেস করলাম, তোমাকে যখন ইচ্ছা হলো অন্য জিজ্ঞেস করতো, এরকম কোশ্চেন আসতে পারে। স্যার করতে করতে মনে হলো দেখি তো আমাকে তাহলে এটা একটু বলো যে তুমি এই যে ব্লাড ভলিউম বাড়াচ্ছি তাতে অক্সিজেন আমার কিভাবে বাড়ছে আমার সেলে, বলো রিলেট করতে পারছো কি না, বা কেন, মানে এই যে বললাম তো তুমি মেনে নিলে যে স্যার আমার ব্লাড ভলিউম বাড়লেই অক্সিজেন বাড়বে, নিশ্চয়ই কোনো রিজন আছে। ভেরি গুড, হিমোগ্লোবিন। যত তুমি ব্লাড সার্কুলেটিং ব্লাড ভলিউম বাড়ছো, তার মানে সার্কুলেটিং ব্লাড ভলিউম বাড়ছে মানে তোমার অ্যাভেলেবেল হিমোগ্লোবিন বাড়ছে। অ্যাভেলেবেল হিমোগ্লোবিন বাড়লে তোমাদের হিমোগ্লোবিন করানোর সময় অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি তোমাদের ক্যালকুলেট করেছিলাম, ওইখানেই কোশ্চেন আছে। তো যত তোমার অ্যাভেলেবেল সার্কুলেটিং হিমোগ্লোবিন বাড়বে, তো সার্কুলেটিং হিমোগ্লোবিন বাড়লে অক্সিজেন তো তত বেশি যাবে, কারণ হিমোগ্লোবিন মলিকুল যদি বেড়ে যায় তো অ্যাভেলেবেল অক্সিজেন ওরা অবশ্যই সেলে বাড়াবে। এই এক্স্যাক্টলি এই মেকানিজমের জন্যই ব্লাড ভলিউম বাড়াতে হয়। শুধু হিমোগ্লোবিন তো আমাদের বডি ওইভাবে আলাদা করে বাড়াতে পারবে না, ওকে হিমোগ্লোবিন বাড়াতে গেলে টোটাল পাম্পিং সার্কুলেটিং টোটাল ব্লাডটাই বাড়াতে হবে, বুঝতে পেরেছো? বাইরে যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় তুমি তখন আলাদা করে হেমাটোক্রিট বাইরে থেকে দিতে পারো, বাট ইন আওয়ার বডি মেনটেনিং হোমিওস্ট্যাসিস আলাদা করে তো হোমিওটোক্রিট দেওয়া সম্ভব নয় টু ইনক্রিজ দ্য অক্সিজেন ফ্লো। তো আমাকে তখন কি করতে হবে, বডি নিজের থেকে পুরো ভলিউম সার্কুলেটিং ভলিউমটাই বাড়িয়ে দেয়। হেমাটোক্রিট মানে হচ্ছে তোমার যে অ্যামাউন্টগুলো, যে তোমার আরবিসি ডব্লিউবিসি, হেমাটোক্রিটস মানে হচ্ছে তোমার ব্লাডের যে বিভিন্ন কম্পোনেন্টসগুলো আছে তাদের যে ভ্যালু, হেমাটোক্রিট ভ্যালু, ঠিক আছে? এবার তোমার সেটা তো হলো একটা জিনিস। আর নেক্সট আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে তাহলে কি ব্লাড প্রেশার আমার সবসময় ডিম্যান্ডের জন্য বাড়বে? না, ব্লাড প্রেশার কী কী কারণে বাড়তে পারে, কী কী কারণে কমতে পারে সেটারও রিজন আছে। আমি যেগুলো বলছি সেগুলো ফিজিওলজিক্যাল রিজন, তুমি এক্সারসাইজকে সরিয়ে নিলে তোমার আবার ঠিক হয়ে যাবে। বাট কিডনির ডিজিজ বা হার্ট ডিজিজ, যেখানে ডিজিজ হয়ে গেছে সেই জায়গার পরেও ব্লাড প্রেশার ডেভেলপ করতে পারে। লাইক আমার হচ্ছে গিয়ে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কেন হয়েছে? কারণ বডিকে কন্টিনিউয়াসলি আমার ব্লাড প্রেশার
কম থাকছিল বলে বডিকে আমার কন্টিনিউয়াসলি জোরে জোরে পাম্প করতে হয়েছে, পাম্প করতে করতে আমার লেফট ভেন্ট্রিকেলকে অনেক বেশি কাজ করতে হয়েছে, সো দ্য লেফট ভেন্ট্রিকেল হ্যাভ প্রলিফারেটেড, হাইপারট্রফি হয়ে গেছে, ঠিক আছে। এরকম অনেক মেসেজ, আমরা ডান দিকে, আমরা যারা ডান হাতি তাদের ডান হাতের বাইসেপস ইজ বেটার দেন লেফট হ্যান্ড বাইসেপস, এটা সবারই, তুমি নিজেই বুঝতে পারবে। ডান হাতের বাইসেপস আমাদের বাঁ হাতের বাইসেপসের থেকে বেশি স্ট্রং এবং বেশি হচ্ছে গিয়ে প্রলিফারেটেড, এখানে তুমি মাসেল মাস দেখবে আর এখানে মাসেল মাস দেখবে অনেক কম, এখানটা অনেকটাই কম, ডান হাতে আমাদের অনেক বেশি, হাত দিলেই বুঝতে পারবে। ঠিক হার্টেও তেমনি হবে, যে চেম্বারটা আমাকে একটু বেশি ফোর্স দিয়ে কন্টিনিউ, শুধু যে কোনো অর্গানে একই জিনিস হবে, যখনই ওকে দরকারের থেকে বেশি কাজ করতে হবে ও বেশি প্রলিফারেটেড হবে, ঠিক আছে। তো এই ধরনের ব্যাপার স্যাপার যখন পড়বে তখনই হচ্ছে গিয়ে তোমার হার্টের হাইপারট্রফি হয়ে যাবে। তো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কেন হয়? বিকজ লেফট ভেন্ট্রিকল ইজ দ্য ভেন্ট্রিকল হুইচ অ্যাকচুয়ালি পাম্পস ব্লাড ফর আওয়ার হোল বডি। লেফট ভেন্ট্রিকলে কি থাকে আমাদের? অ্যাওর্টা। তো ওই তো আমার সবাইকে পাম্প করছে। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কেন হয় না? বিকজ রাইট ভেন্ট্রিকল শুধুমাত্র লাংসে নিয়ে যাচ্ছে। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি তখন হবে যখন পালমোনারি বা কোনো ওই দিকের কোনো কজ থাকবে, বাট বডির নিডের জন্য লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ইজ দ্য মোস্ট কমন, কারণ লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা বেরোচ্ছে, ওই হতো লেফট ভেন্ট্রিকলটাই বেশি পাম্প করতে হচ্ছে বার করার জন্য। তো যত লেফট ভেন্ট্রিকল বেশি পাম্প করবে দরকারের থেকে বেশি, ও বেশি স্বাভাবিক ওর মাসেল পাওয়ার বাড়বে, বিকজ ও বারবার করে জিনিসটা ওভার অ্যাক্টিভেট হয়ে আছে, ঠিক আছে। তো এইরকমভাবে জিনিসপত্রগুলো, এবার ব্লাড প্রেশারের তাহলে আর এই যে এবার কেন করতে হবে? জেনারেলাইজড ব্লাড প্রেশার যদি কম হয়ে যায় কিডনি ডিজিজে হতে পারে, হ্যাঁ। কারণ কি? গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট এপাশ ওপাশ হয়ে গেছে, যদি ফিল্ট্রেশন ঠিক করে না হয় তাহলে কি আমার ফ্লুইড ভলিউম বডিতে কমবে না, বডিতে বাড়বে। তাহলে কিডনি যদি আমার জিএফআর কম হয় তাহলেও আমার ব্লাড প্রেশার বেশি থাকতে পারে, ঠিক আছে। বেশিরভাগ আর্লি স্টেজ কিডনি ডিজিজ এইভাবেই শুরু হয়, যে কিডনি থেকে প্রপারলি কিডনি থেকে এক্সক্রিশন হচ্ছে না, গ্লোমেরুলার ফিল্ট্রেশন হচ্ছে না। তোমাদের এখনো কিডনি হয়নি, বাট 11-12 তোমরা যা পড়েছো এটুকু জানো যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয়। তো গ্লোমেরুলার ফিল্ট্রেশন যদি ঠিক করে না হয় তার মানে কি আমার বেশিরভাগ জিনিস আমার বডিতে রয়ে যাচ্ছে। তো হাইপারটেনশন মানে মেইন জিনিস কিডনি ডিজিজের মানে প্রিকারসারই হলো হাইপারটেনশন। হাইপারটেনশন যদি আনট্রিটেড থাকে তাহলে সেটা কিডনিতে এফেক্ট করতে পারে, কারণ কন্টিনিউ যদি লং টার্ম হয়, ধরো তোমার কিডনি ডিজিজ নেই বাট কন্টিনিউ তোমার বডিতে এত বেশি পরিমাণ তোমার ভলিউম বেশি থাকছে, ব্লাড প্রেশার বেশি থাকছে, আনট্রিটেড থাকলে ও তো কিডনির ওপর তোমার মানে প্রেশার বাড়াবে, কারণ কিডনি তো একটা নির্দিষ্ট অ্যামাউন্টই রোজ বার করে যেটা নর্মাল অ্যামাউন্ট, তার থেকে বেশি অ্যামাউন্ট যদি তুমি সবসময় কিডনিকে বলো ফিল্টার করো, বেশি অ্যামাউন্ট ফিল্টার করো, তাহলে কিডনি কি করবে? ওভার অ্যাক্টিভ কোথাও হতে একসময় ফেল করতে পারে যদি লিমিটের বাইরে বেরিয়ে যায়। তো আমাদেরকে তখন ব্লাড প্রেশারের ওষুধ ফষুধ দিয়ে বিভিন্ন রকম দিয়ে আমাদেরকে কন্ট্রোল করতে হয় অ্যাজ এ ফিজিশিয়ান, ঠিক আছে, প্রথমেই চেক করতে হয়। তো এই ব্যাপারগুলো যে টেকনিক্যালিটি ফাংশনালিটি এইগুলো তোমরা যখন কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়ছো সেখানেও স্যার নিশ্চয়ই পড়িয়েছে থিওরি ক্লাসে, যে ব্লাড প্রেশারের সিগনিফিকেন্স অফ ব্লাড প্রেশার, দ্য কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ ব্লাড প্রেশার, এজের সাথে ব্লাড প্রেশারের কী সম্পর্ক থাকে, এজের সাথে ব্লাড প্রেশারের কী সম্পর্ক থাকে? বাচ্চাদের ব্লাড প্রেশার বা পালস রেট একটু বেশি থাকা নর্মাল, হ্যাঁ, আর বয়স্কদেরও একটু বেশি থাকা নর্মাল, একটু বয়স্ক, বাট আমাদের মিডিলের যারা তাদের কিন্তু নর্মাল থাকবে, তাদের বেশি হতে পারে না। তো এই ব্যাপারগুলো তোমাদের, এবার এইগুলোই থিওরিতে যেগুলো বলা হয়েছে প্র্যাকটিক্যালে সেই জিনিসগুলোই তো আমরা এসে করি। তো ওইটাই হচ্ছে গিয়ে তোমাদের ব্লাড প্রেশার অলরেডি করানো হয়ে গেছে, এই কিছু কিছু পয়েন্ট তোমাদের অলরেডি বলে দেওয়ার ছিল, যে স্ট্যান্ডিং পজিশানে বেশি হবে না রানিং পজিশানে বেশি হবে না সিটিং পোস্চারে বেশি হবে, হ্যাঁ। তো সেইগুলো তোমাদের নিজের চোখে তোমাদের ডিফারেন্সগুলো খেয়াল করা, যে কোথায় পালস বাড়ছে কোথায় পালস রেট কমছে। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা এসছো মাত্র 4 জন, সে করাই যায়, তোমাদেরকে আমি দুজন ভাগ করে দিলাম, দিয়ে বললাম একে অন্যের ব্লাড প্রেশার মেপে নাও, প্রথমে শুয়ে মাপো, তারপরে সিটিং পোস্চারে মাপো, তারপর 1 মিনিট তোমরা দৌড়ে আসবে অল্টারনেট করে, একজনের মেপে নেবে। তো এটা করতে 15 মিনিট 10 মিনিটই লাগবে, তো এটা এমন কিছু ব্যাপার না। এবার বেসিক্যালি আমাদের পুরো ক্লাসে এটা আবার রিপিট করাতে হবে, কারণ এটা সবাই জানে, বাট ইন্ডিভিজুয়ালি একটা করিয়ে দেখানো সেটা পুরো ক্লাসকেই করানো উচিত। তো আর সেকেন্ড অফ অল হচ্ছে পালসের, আমার মনে হয়েছিল আমাদের ব্যাচে 3 জনেরই মনে হয়েছিল আমাদের ডিপার্টমেন্টে যারা আছি, যে তোমাদের যেহেতু পরে ঢুকেছে অনেকেই এই পয়েন্টগুলো জানে না। তো এটা আমি জিজ্ঞেস করলে অ্যাটলিস্ট এটা তোমরা জানো যে বেশি আসছে কম আসে, এটা ফিজিওলজিক্যাল রিজন, এগুলো বিপির ব্যাপারে অ্যাটলিস্ট এইগুলো জানো, করোস্কোপ সাউন্ডসটা জানো। তো তোমাদের পরে আরও অনেকে ঢুকেছে, তারা এই সাউন্ডের ব্যাপারে জানে না, কারণ তাদেরকে ডিসকাস করা হয়নি। আর ফাইনাল যেটা আরেকটা কথা বলার, পালসটা হচ্ছে এখানে মেন ইম্পর্টেন্ট, কারণ পালসের 8-9টা পয়েন্ট হয়। তো তোমরা কি জানো কেউ সেগুলো কি? মানে ধরো একটা পালস আমি তোমায় বললো যে চেক হিজ পালস বা চেক হার পালস, তুমি পালসটা চেক করতে যাবে, তুমি কি করবে? তোমাকে কি কি পয়েন্ট লিখতে হবে, তুমি কিভাবে স্যারকে এক্সপ্লেন করবে, কিভাবে টেস্টটা করবে? তো এটার ব্যাপারে তাহলে তুমি আমাকে বলো কি জানো। পালস তোমাকে তো বললো ওর পালস মাপো,
তো ঠিক আছে, তুমি ওই ছেলেটার পালসটা মেপে আমাকে একটা প্রসিডিওরটা করে দেখাও কি করবে। আর তুমিও দেরি না করো, তুমিও তাহলে ওর উপরে করো। উঠে পজিশনে এসে প্রপারলি করো, যার যার যেখানে দাঁড়ানোর কথা ভেবে ঠিকঠাক করে। কারণ ধরে নাও এইভাবেই তোমাকে প্র্যাকটিক্যালে জিজ্ঞেস করা হবে, যেখানে আমি তোমাকে এখন করছি। তো আমাকে পালসটা মেপে আমাকে এক এক করে বলো, যে আমি জিজ্ঞেস করবো, আমাকে বলবে। তুমি জাস্ট এমনিভাবেই বলে দেবে যে দ্য পালস রেট ইজ এত, তোমাকে তার সাথে কিছু অ্যাসোসিয়েটেড পয়েন্টও বলতে হবে, ঠিক আছে? তো সেই পয়েন্টগুলো কি, ওকে, তো সেইগুলোই তোমাদেরকে বলতে হবে যে দ্য রেট ইজ, রেটটা তুমি মেপেছো, তুমি সবে রেটটা মেপেছো, তো রেটটা হচ্ছে তুমি লিখলে রিদম, এটা কি রেগুলার পেয়েছো না ইরেগুলার পেয়েছো সেটা দেখতে হবে। হ্যাঁ, তো তোমরা যেটা শুনেছো সেটা রেগুলার ছিল। রেগুলার মানে কি, তুমি যে দুটো বিট তুমি ফিল করতে পারছো তার মধ্যে তুমি ইকুয়াল ডিস্টেন্স তোমার থাকবে, ঠিক আছে? তো নিশ্চয়ই তোমাদের ইকুয়াল ডিস্টেন্স ছিল, বিকজ তোমরা সিমটোমেটিক্যালি তো নর্মাল। তো সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে, ওকে, দ্য রেট ইজ এত, ওকে, দ্য পালস ইজ রেগুলার ইন রিদম। যখন তোমার সুবিধা, তুমি একটা হাতে প্রথমে দেখে দু হাতে করতে পারো, হ্যাঁ, আবার দু হাতেও তুমি একসাথেও দেখতে পারো, কিন্তু তোমাকে আইডিয়ালি একটা হাতে করে তারপর আরেকটা হাতে জাস্ট চেক করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ভলিউম মানে তুমি যখন ফিল করছো, তো ফিল করার সময় তোমার হাতে দেখবে একটা অ্যামাউন্ট ধাক্কা মারছে, তো সেই ধাক্কা অ্যামাউন্টটা একটা মিনিমাল অ্যামাউন্ট হবে। যদি একটা ভলিউম, যদি হাইপোভলিমিক পেশেন্ট হয়, যদি পেশেন্টের বডি প্রেশার রেগুলার কম থাকে, ব্লাড প্রেশার, তার মানে কি দ্য সার্কুলেটিং ভলিউম ইজ লেস, তাদের ক্ষেত্রে এই যে ভলিউমটা, এই যে হাতের উপর যে ধাক্কা যেটা মারছে, সেই ধাক্কাটা তুমি দেখবে যে অনেকটাই একটু কম পাবে, যেখানে একটা নর্মাল পার্সনের তুমি হাতের মধ্যে এনাফ তুমি ফিল করতে পারবে। তো ওই যে ভলিউমটা কি, সেটা হচ্ছে দ্য প্রেশার ইউ ফিল, ওকে, দ্য প্রেশার বলবো না, দ্য অ্যামাউন্ট অফ ফ্লুইড ইউ ফিল ইজ পোকিং ইয়োর পাল্প অফ দ্য ফিঙ্গার, সেটা হচ্ছে তোমার ভলিউম। প্রেসার বা ফোর্স সবসময় তোমরা ফিজিক্সে পড়েছো যে এনি, ওকে, ভেসেল, এনি কিছু, ফিজিক্সে ভেসেল ছিল না, ওখানে নল ছিল, সো তার পারপেন্ডিকুলারলি এই যে সার্কুলেটিং ফ্লুইড যেটা পারপেন্ডিকুলারলি ওরা সেই যে পাইপ, এনি কাইন্ড অফ পাইপ বা এনি কাইন্ড অফ ভেসেল, তার ওয়ালে পারপেন্ডিকুলার যে ফোর্স ক্রিয়েট করে ওটাকেই আমরা ফোর্স বা প্রেশার বলছি, ঠিক আছে? ব্লাড প্রেশার কি, ব্লাড প্রেশার ইজ দ্য প্রেশার, এটা তোমরা বইতেও পড়েছো যে সার্কুলেটিং ব্লাড ভেসেল ওয়ালের ওপরে যে প্রেশারটা দেয় সেটাকেই আমরা ব্লাড প্রেশার বলছি, ঠিক? তো এটা হচ্ছে আমার ব্লাড প্রেশার। তো সিমিলারলি এই যে প্রেশার, তাহলে কি হবে, তুমি হাতে এই যে এখানে পালসটা পাচ্ছ, ঠিক আছে? এবার পালসটা পেতে পেতে তোমার কি হবে, একটা সময় তুমি এই যে প্রেশারটা তাহলে তোমার হাতের ওপর যেটা দিচ্ছে, তুমি ওই যে সেইটাই তুমি হাতে তোমার ফিল করতে পারছো। তো একটা সময় তুমি কি করবে, তোমার এই দিকের মানে মিডল ফিঙ্গারটা, ওকে, মিডল ফিঙ্গারটা তুমি আস্তে আস্তে যদি এবার প্রেস করতে থাকো বেশি করে, ঠিক আছে? ধরো এবার ওপরে তুমি এখানে মিডল ফিঙ্গারটা তোমার এরকমভাবে রেখেছো, হ্যাঁ, এখানে স্কিন আছে, তার উপরে তুমি তোমার মিডল ফিঙ্গারটা এভাবে রেখেছো, আর তোমার আরও দুটো আঙুল পাশাপাশি আছে। তো ধরো এইখানে তোমার হিট করছে, নাও দ্য থিং ইজ, এটা তোমার মিডল ফিঙ্গার, নাও দ্য থিং ইজ, তুমি যদি এই আঙুলটাকে এবার আস্তে আস্তে একটু প্রেসার দিতে চাপতে শুরু করো, তাহলে কি এই যে তোমার ভলিউমটা হিট করছে, তাহলে কি আস্তে আস্তে ভেসেলটা কম্প্রেস হচ্ছে, তুমি যদি চাপো তো কম্প্রেস হতে হতে আস্তে আস্তে একটা সময়ের পর তুমি এটা অবলিটারেট করতে পারবে। অবলিটারেট মানে তুমি প্রেসার, ওই যে হচ্ছে একটা সময়ের পর যদি একটু খুব জোরে চেপে দাও, তুমি দেখবে তখন তুমি আর ওই ফিলটা খুব সামান্য পাবে, একটা জাস্ট একটা পয়েন্টেড ফিল পাবে। তো তুমি এই যে, তার মানে কি দ্যাট মাচ প্রেসার ওয়াজ এনাফ টু নেগেট দ্য, মানে তুমি আঙুল দিয়ে যে এক্সাক্ট প্রেসারটা দিচ্ছ অপোজিটে, এরা তোমার আঙুলে এইভাবে প্রেসার দিচ্ছে, আর তুমি ওপর থেকে এইভাবে আঙুলে রিভার্স প্রেসার দিচ্ছ। একটা সময় এই যে ধাক্কাটা তোমার আঙুলে হচ্ছে ওটা নেগেট হয়ে যাবে। হোয়াই? বিকজ দ্য প্রেসার ইউ আর অ্যাপ্লাইং ফ্রম অ্যাবাভ ইজ ইকুয়াল টু দ্য প্রেসার দিস ভেসেল ইজ অ্যাপ্লাইং ওভার ইউর ফিঙ্গার, তাই না? এ তো এমনি দিচ্ছিল, তুমি তোমার আঙুলে ফিল করতে পারছি না, তুমি ধরো ওখান থেকে চেপে দিচ্ছ ভেসেলটা ওপর থেকে, তার মানে কি যদি চাপতে চাপতে তোমার কি আস্তে আস্তে এই ফোর্সের যে লেভেলটা, ফোর্সের যে লেভেল বলবো না, ফোর্সের যে ভ্যালুটা, দ্য ভ্যালু অফ দ্য ফোর্স উইল বি আস্তে আস্তে কমবে, কারণ তুমি ওপর থেকে প্রেসার দিচ্ছ। তো অবশ্যই এখান থেকে একটা প্রেসার দিচ্ছ, আস্তে আস্তে ওপর থেকে তুমি, ওটা কি তাহলে ওটা নেগেটিং প্রেসার। তো নেগেটিং প্রেসার যত বাড়বে তোমার হাতে তত এর ফোর্সটা তত কম লাগবে।
তাই তো, কারণ তুমি ওপর থেকে নেগেট করছো প্রেসারটা। এবার যদি খুব জোরে যদি এইটাকে চেপে দাও ভেসেলটাকে, তাহলে ভেসেলটা তো এরকমভাবে একটা কোলাপস টাইপের হলো, তাহলে কি তোমার সেই প্রেসারটা আরোই হাতে কম দিচ্ছে। ইওর প্রেসার ইজ এনাফ টু অবলিটারেট দ্য প্রেসার হুইচ দ্য ভেসেল ইজ গিভিং ইনটু ইওর পাল্প। তো এই যে প্রেসারটা, এটাই হচ্ছে আমার প্রেসার। কি করে, কেন? কারণ ইকুয়াল প্রেসার তো তুমি বুঝতে পারলে, যতটা প্রেসার তুমি দিলে ততটা এর ইকুয়াল হয়েছিল বলেই না তোমার ওই হাতটা নেগেট হয়ে গেল। তো দ্যাট প্রেসার হুইচ ইউ আর প্রোভাইডিং, ওকে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু দ্য প্রেসার অফ দ্য আর্টারি ওভার ইওর পাল্প। বুঝতে পারলে? হ্যাঁ, প্রথমে তুমি কোনো প্রেসার দিচ্ছিলে না, যে টাচ করেছিলে, তাই তুমি পুরোটা ফিল করতে পারছিলে। আস্তে আস্তে তুমি প্রেসার দিতে শুরু করলে, এর প্রেসার তোমার হাতের উপর কমতে শুরু করলো। একটা সময় যখন এই প্রেসার তোমার এই প্রেসারের সমান বা ইকুয়াল হয়ে যাবে, দেন তুমি এই প্রেসারটা ফিল করাই বন্ধ করে দেবে, কারণ তুমি ওপর থেকে এমন প্রেসার দিয়েছো, এনাফ প্রেসার দিয়েছো টু নেগেট দিস থিং। তো এই জিনিসটাই হচ্ছে তোমার প্রেসার বা ফোর্স। ঠিক আছে, নেক্সট হচ্ছে সরি প্রেসার। নেক্সট হচ্ছে টেনশন বা ফোর্স। ফোর্স বা টেনশন এবার কি, এবার ধরো এই দিক থেকে তুমি যাচ্ছ, তো তিনটে আঙ্গুল তোমার যখন তুমি এখানে রাখছো, এই যে হচ্ছে তোমার রেডিয়াল আর্টারি তোমার হাতের ওপরে, ঠিক আছে, একটা আঙ্গুল তুমি এখানে রেখেছো, নেক্সট আঙ্গুল তুমি মিডল ফিঙ্গার এখানে রেখেছো, আরেকটা আঙ্গুল তুমি এখানে রেখেছো। এইভাবে তুমি ওপর থেকে তোমার পালসটা দেখছো। ঠিক আছে, এইভাবে ওপর থেকে তুমি তোমার পালসটা চেক করছো। তো ধরো এই দিকে তোমার হাত আছে, ওকে, এই দিক থেকে তোমার ব্লাডটা আসছে, ওপর থেকে তোমার ব্লাডটা আসছে। এবার তখন তুমি এই প্রেসারটা অবলিটারেট করার সময় মিডল ফিঙ্গারটাকে এরকমভাবে চেপেছিলে, ওকে, ওই পয়েন্টে তুমি চাপছো। আরেকটা জিনিস তুমি করতে পারো প্রেসারটা অবলিটারেট করবে, আরেকটা ভাবে করতে পারো, তুমি যে প্রক্সিমাল ফিঙ্গার এই আঙুলটা এটাকে জোরে চেপে দিলে কি হবে, তখন তুমি শুধুমাত্র ওই তোমার হাতের ওপর যেটা দিচ্ছে ওটাকে অবলিটারেট করছো না, তুমি যে সোর্স থেকে যেদিক থেকে আসছে তুমি এইটাকে অবলিটারেট করছো। হ্যাঁ, তখন তুমি তোমার এই আঙুলটাকে, তোমার ইন্ডেক্স ফিঙ্গারটাকে তখন তুমি প্রেসার দিয়ে দিচ্ছ। বা যেহেতু এখান থেকে তোমার ব্লাডটা ফ্লো করছে, এখানে আসছে, তোমার এখানে পালসটা পাচ্ছ, তো যদি এইটাকে এবার তুমি আস্তে আস্তে অবলিটারেট করতে থাকো, মানে আরো জোরে চাপতে থাকো, তাহলেও কিন্তু আস্তে আস্তে তুমি এখানে তখন প্রেসারটা তুমি কম তো পাবেই। তার মেন কারণ এই যে রানিং ভলিউমটা তোমার কম ফিল হবে, কারণ ওটা আস্তে আস্তে একটা ভালভের মতো কাজ করছে। ওকে, তুমি আস্তে আস্তে চাপছো, মানে কি, এই যে ব্লাডটা এসে তোমার এখানে হাতের উপর প্রেসার দিচ্ছিল, এই প্রেসারটা কমবে আস্তে আস্তে। তো এটা চাপতে চাপতে যদি খুব জোরে চেপে দাও, তা ভলিউম ট্রাভেলিং থ্রু দিস এরিয়া উইল বি সো মিনিমাল যে তুমি হাতে অলমোস্ট কোনো কিছু ফিলই করতে পারবে না। তো এই জিনিসটা হচ্ছে তোমার ফোর্স বা টেনশন। তোমার এই যে হাতের ওপর তোমার যে প্রেসারটা ক্রিয়েট হচ্ছিল, দ্যাটস বিকজ অফ দ্য রানিং ফ্লুইড ভলিউম ফোর্স। এবার এই আঙুলটা, তখন তুমি এই আঙুলটা কিন্তু চাপছো না, এই আঙুলটা এখন নর্মাল রাখছো। আগে কি করেছিলে প্রেসার মাপার সময়, এই দুটো নর্মাল ছিল, এই আঙুলটাকে চেপে দিয়েছিলে। যতটা অ্যামাউন্ট তোমার এনাফ হচ্ছিল এই পালস তোমার আঙুল ধাক্কা দেওয়ার ব্যাপারটাকে মানে অবলিটারেট করার জন্য, তো সেটাই হচ্ছে তোমার প্রেসার। ওকে, আর এইটাকে তুমি টেনে চেপে তুমি রানিং ভলিউমটাকে কমিয়ে দিচ্ছ। তো ভলিউম যখনও কমে যাবে তখনও কিন্তু তোমার হাতে কম ফিল হবে, কম ধাক্কা ফিল হবে, বিকজ দ্য অ্যাভেলেবল ফ্লুইড, ওকে, ওর প্রেসার সেম থাকতেই পারে কিন্তু প্রেসার কমে যাবে বাধ্য হয়ে, কারণ ভলিউমটার ওপরও প্রেসার ডিপেন্ড করে। এখান থেকে একটা অনেক বেশি ফ্লুইড গেলে সেটা তোমার ভেসেলে যতটা চাপ দেবে, খুব কম অ্যামাউন্ট ফ্লুইড গেলে সেটা তোমার ভেসেলে ডেফিনেটলি কম প্রেসার দেবে। তো এই জিনিসটা হচ্ছে তোমার ফোর্স অফ দ্য রানিং ফ্লুইড। তো এটাকেই আমরা বলি ফোর্স বা টেনশন। তো ফোর্স বা টেনশন আমরা কম করতে পারি এইটা এরকমভাবে চেপে। ঠিক আছে, তো এভাবে আমরা দেখতে পারি ফোর্স বা টেনশন। দ্য অ্যামাউন্ট অফ প্রেসার দ্যাট ইজ এনাফ, ওকে, put on by your index finger to completely or almost obliterate the pulse, ওকে, সেটাকে তোমার বলছি আমরা টেনশন বা ফোর্স। তা প্রেসার কি, যেটা আমি মিডল ফিঙ্গার দিয়ে অবলিটারেট করব, টেনশন বা ফোর্স আমরা প্রক্সিমাল ফিঙ্গার দিয়ে অবলিটারেট করব। এবার এটাই যদি আমি বাঁ হাতে চেক করি, এটা আমি ডান হাতে চেক করার কথা বলছি এইভাবে। এবার এটাই যদি আমি উল্টোভাবে মানে অন্য সাইড দিয়ে চেক করি, তাহলে আমার এই আঙুলটাও তো প্রক্সিমাল হতে পারে। ওকে, সো এখানে আমার ইন্ডেক্স ফিঙ্গার বলবো না, আমরা বলবো প্রক্সিমাল ফিঙ্গার। কেন, বাঁ হাতটা বাড়াও, যদি আমি এই হাত দিয়ে চেক করি খুলতে হবে না, তাহলে আমার এই আঙুলটা প্রক্সিমাল। আর যদি আমি ওই দিকে চেক করি, যেহেতু আমি একটাই হাতে দাও, তাহলে আমার এই আঙুলটা প্রক্সিমাল। তো ইটস ডিপেন্ডিং আপন দ্য সাইড আই এম চেকিং, ইট ইজ জাস্ট দ্য প্রক্সিমাল ফিঙ্গারটা তোমাকে প্রে করতে হবে, মানে ইন্ডেক্স ফিঙ্গার স্পেসিফিক্যালি কোনো ব্যাপার না। আমি যদি ওই হাতে চেক করি তখন তো কিন্তু আমার প্রক্সিমাল আবার এটা হয়ে যাচ্ছে, তাই না? তো তোমার প্রক্সিমাল, এবার আমি যদি এখন এটা দিয়ে চাপি কোনো লাভ হবে? কারণ ব্লাড তো আসছে ওপর থেকে, আমার তো প্রক্সিমাল ফিঙ্গারই চাপতে হবে, তাই না? তো দ্য প্রক্সিমাল ফিঙ্গার
যতটা প্রেসার তুমি দেবে এনাফ হবে পালসটাকে ফিল না করার জন্য, সেটাই ইজ ইকুয়াল টু ইয়োর টেনশন বা ফোর্স। নেক্সট হচ্ছে কন্ডিশন অফ আর্টেরিয়াল ওয়াল। তুমি ধরো জিনিসটা এখানে ফিল করছো, তো তুমি জিনিসটাকে হাতের মধ্যে কিন্তু তুমি ওটাকে পালসটাকে রোল করতে পারবে না। কেন? তুমি তুমি ফিল করতে পারবে একটা ভালো স্ট্রাকচার আছে, যেটা এলিভেটেড স্ট্রাকচার আছে, বাট ওই স্ট্রাকচারটা সুতোর মতো নয়, এমন কিছু নয়, ওটা মানে তুমি ওই তলায় যে ওর হার্টটা আছে, ওই রেডিয়াল হেড থাকে না ওর তলায়, রেডিয়াল হেডের ওপরে তুমি ওটাকে রোল করতে পারবে না। তুমি যদি ওটাকে চাপো ওটা কোল্যাপস হবে, বাট ওটা এরকম রোল হবে না। রোল তখনই তুমি করতে পারবে যখন ভেসেল ওয়ালে প্রবলেম হবে। তো কন্ডিশন অফ আর্টেরিয়াল ওয়াল কি হবে? বা তুমি যখন চেক করছো, তুমি দেখবে তুমি যখন পালসটাকে এভাবে চাপবে, তুমি রোল করতে পারবে না, ওটা আইদার কোল্যাপস করবে না তো ফুলবে। রোল কখনই করবে যখন তোমার ভেসেলটা ইনজিওর হয়ে সুতোর মতো হয়ে যাবে বা ওটাকে ফাইব্রোসড হয়ে যাবে, তখন কি হবে, তোমার এটাকে তুমি হাতের মধ্যে দেখবে তুমি এভাবে রোল করতে পারছো, ঠিক আছে? পালস যেটা ফিল করছো ওটাকে তুমি না রোল করতে পারবে না, তুমি রোল করার চেষ্টা করলেই দেখবে ওটা কোল্যাপস করে যাচ্ছে। কিন্তু অ্যানাটমিতে যখন তোমরা দেখবে নার্ভ ফাইবার্স, দেখবে না ওইগুলো তুমি রোল করতে পারো না। অ্যানাটমিতে ডিসেকশন করেছো তো, ওখানে তো ভেসেল আর নার্ভের মেন ডিফারেন্সটা কি, একটা তুমি রোল করতে পারো আর একটা রোল করতে পারো না। এখানে রোল করতে পারবে না, বিকজ দ্যাট ইজ ইয়োর ব্লাড ভেসেল, এটা তো কোল্যাপস করে যাবে চাপলে। তুমি ওটাকে কি তোমার ভেসেলের ওপর এরকম ভাবে এ করতে পারবে না, ওটাকে তুমি যদি চাপো তাহলে কোল্যাপস করে যাচ্ছে। তুমি এরকম কখনই করতে পারবে, এরকম তখনই করতে পারবে হোয়েন দ্য স্ট্রাকচার ইজ নার্ভ লাইক। নার্ভ যে ফাইবারগুলো আছে তোমাদের ওখানে, নার্ভ ফাইবারগুলো দেখেছো, বা টেন্ডন, সেগুলোকে তোমরা রোল করতে পারো। এবার নর্মালি ভেসেলের স্ট্রাকচার তো ওরকম নয়, বাট ভেসেলের স্ট্রাকচারের যদি কোনো প্রবলেম হয় তখন হতেই পারে যে আমার স্ট্রাকচারটা ওরকম হয়ে গেছে, ফাইব্রোসিস হয়ে গেছে, কিছু হয়ে গেছে, উল্টোপাল্টা হয়ে গেছে। তো তার মানে কি, তোমার আর্টেরিয়াল যে ওয়ালটা সেটা প্রবলেমেটিক আছে, ঠিক আছে? আর্টেরিয়াল ওয়াল প্রবলেমেটিক আছে বলেই কিন্তু তোমার ওইটা পসিবল, কোল্যাপস হচ্ছে না, ওটা হচ্ছে কি রোল হয়ে যাচ্ছে। তো তুমি ওখান থেকেই বেস করেই বুঝতে পারবে আর্টেরিয়াল ওয়ালের কন্ডিশনটা ঠিক আছে না ভুল আছে, ঠিক আছে? তো এটাও তোমাকে বলতে হবে আর্টেরিয়াল ওয়ালটা আমার দুদিকে ঠিক ছিল না ভুল ছিল, ওগুলো রানিং চেক করবে। তাহলে এবার তুমি দেখবে যে দুটো হাত একসাথে একই সাথে মানে করেসপন্ড করছে, একই সাথে সিঙ্ক করছে। সিঙ্ক করছে না মানে একটা থেকে আরেকটা ডিলে হচ্ছে, ঠিক আছে? তো এই সিঙ্ক করবেই, সিঙ্ক যদি না করে তাহলেই তোমাকে লিখতে হবে যে রেডিও রেডিয়াল ডিলে প্রেজেন্ট, বাট নর্মালি এটা থাকে না। তো তুমি কি লিখবে যে নো রেডিও রেডিয়াল ডিলে নোটেড। এবার রেডিও ফিমোরাল ডিলেটা আমরা এখানে নর্মালি করি না, এক্সক্লুসিভ আমাদের পেশেন্ট কেউ না থাকা ছাড়া। ফিমোরাল একটা ফিমোরাল আর্টারি বুঝতেই পারছো এখানে হয়, পালস আমি পাবো ফিমোরাল আর্টারি, ফিমোরাল আর্টারি এখানে ইনগুইনাল রিজিয়নে থাকে, ইনগুইনাল ক্যানালে থাকে। তোমাদের অ্যানাটমি ইনফেক্স হয়নি তো? তো আমি কি করে জানি এত বেশি তোমাদের থেকে? এটা তো তোমাদের অ্যানাটমিতে ফিমোরাল ক্যানালে তিনখানা পাশাপাশি থাকে, ফিমোরাল নার্ভ, ফিমোরাল ভেন আর ফিমোরাল আর্টারি। ভিএন না ভিএনএ ওখানে শর্ট নোটও আছে যে তিনটে কোন মিডিয়াল টু ল্যাটারাল থাকে, ওটা তোমাদের ছবিও আঁকতে দেয় অনেক সময়। এনিওয়ে, তো ওই ফিমোরাল ডিলেটা আমরা নর্মালি চেক করি না, কারণ এখানে এক্সপোজ করার ব্যাপার থাকে, ওটা আমরা কেবলমাত্র ওয়ার্ডে করি যখন সে তো পেশেন্ট, তো তাকে আমরা এক্সপোজ করার ব্যাপারে সব পারমিশন নেওয়া সমস্ত কিছু করা ওটা থাকে। তো ওই জাস্ট এটা এক্সপোজিংয়ের জন্য আমরা এটা নর্মাল ওয়ার্ডে করি না, বাট বাকি আমরা এত অবধি আমরা লিখে দিই, ঠিক আছে? কিন্তু তোমাকে জিজ্ঞেস করলে কিন্তু তোমাকে বলতে হবে যে রেডিও ফিমোরাল ডিলেটাও আমাদের মানে মাপা হয়, ঠিক আছে? তো রেডিও ফিমোরাল ডিলে মানে কি, তোমার সুপেক্সের এখানে প্রবলেম নেই, বাট তোমার নিচের এখানে কোথাও ব্লকেজ আছে বা কিছু প্রবলেম আছে যে কারণে ওখানে যেতে ডিলে হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? ওখানে পালসটা রাইট টাইমে পৌঁছচ্ছে না। তো এই জিনিসগুলো তোমার সব বইতেই আছে, একদম সুন্দর করে এই পয়েন্টগুলো আছে। তোমার পালস মাপার সময় তোমাকে শুধু একটা পালস মানে তোমার পালস রেট এত, এটা তুমি কখনই বলবে, তার মানে তুমি বাকি জিনিসগুলো যে নর্মাল এটা অটোমেটিক তুমি বলে দিচ্ছ। যখনই তো কোনো ডক্টর তোমাকে বলছে আপনার পালস রেট এত নর্মাল আছে, নর্মাল আছে মানে ও তোমাকে এত কিছু এক্সপ্লেন করছে না, বাট একটা নর্মাল আছে তার মানে কিন্তু অ্যাজিউমিং এই সমস্ত কিছু আমার উইদিন লিমিট আছে, রেট উইদিন লিমিট আছে, রিদম ঠিকঠাক আছে মানে রেগুলার আছে, হ্যাঁ, ভলিউম ঠিকঠাক আছে। ভলিউমটা কি করে বলবে? দ্য ভলিউম ইজ ভলিউম ইজ মানে ভলিউমটা খুব বেশি ওপর নয়, তোমাকে এভাবে বলবে যে অফ অ্যাপ্রোপ্রিয়েট ভলিউম, অ্যাপ্রোপ্রিয়েট ভলিউম বা প্রপার ভলিউম। যে ভলিউমটা তুমি মোটামুটি আন্দাজ করতে পারছো যে প্রপার। এবার তুমি তো সবে একবার দুবার শুনেছো রেগুলারলি, এবার তুমি পালস শোনো, তোমাদের দেখবে ফিবল পালস বা উইক পালস, এরকম তোমাদের দেখবে কার্ডিওলজিতে কোশ্চেন থাকে উইক পালস কেন হয়, উইক পালস ফিবল পালস কাকে বলে, কখন দেখা যায়। তো তোমার যখন তুমি কন্টিনিউ প্রত্যেক রেগুলার পেশেন্টের হাতে এরকম করে দেখছো, তুমি কিছুদিন পর নিজেই বুঝতে পারবে যে এই তোর পালসটা একটু উইক লাগছে কেন, মানে কারুর ধরো মানে র্যান্ডাম, এটা তোমার অভ্যাস হয়ে যাবে, কারণ তুমি সবার হাতে দিয়ে দেখতে দেখতে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ সবার এরকমই
ফোর্সটা হয়, বা এরকমই হচ্ছে তোমার ভলিউমটা আমি পাই, এরকম লেভেলেই পাই। তো উইক পালস না হলে আমরা মানে ক্লিনিক্যালি কি করে জাজ করছি যে পালসটা উইক আছে? কারণ এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমরা এত লোকে দেখেছি, হঠাৎ করে কারুকে আমার ধরো মনে হচ্ছে একটু কম পাচ্ছি হাতে, অটোমেটিক তোমার মাথায় খেয়াল হবে যে এটা কম। ঠিক যেমন ছোটোবেলায় তোমরা বুঝতে পারি না আমরা তো টেম্পারেচার, বড় হওয়ার সাথে সাথে আশেপাশে সবাই চেক করছে, দেখতে দেখতে আমাদের মধ্যে পারসেপশন তৈরি হয়ে যায় যে এর থেকে বেশি গরম লাগছে মানে গাটা গরম আছে। আমাদের কিন্তু থার্মোমিটার সবসময় লাগে না, অনেক সময় আমার র্যান্ডাম কারুর গায়ে অ্যাক্সিডেন্টালি হাত দিয়েও বলতে পারি, সে হয়তো বুঝতে পারছে না এই তোর গাটা এত গরম লাগছে কেন। Similarly, that perception will be also, ingrained in you as you see more patients, and as you see more, pulses and more things হাত দিয়ে যত বেশি তুমি আস্তে 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 পেশেন্ট দেখবে, এগুলো অটোমেটিক তোমার নর্মাল হয়ে যাবে। যেমন এই যে পেটে হাত দিয়ে দেখে এরকম করে, হ্যাঁ, কোথাও ফোলা আছে কিনা, ব্লাডারের এখানে হাত দিয়ে এখন আমরা চেক করি, আমি যেমন বুঝতে পারি যে ব্লাডার নর্মাল আছে না শক্ত আছে, হ্যাঁ, তোমার টয়লেট জমে আছে কিনা ব্লাডারে, এটা হাত দিয়ে এরকম বোঝা যায়। একটু টাইট ফিল হলে বুঝবে যে নিচে ব্লাডার হচ্ছে কি প্যালপেবল, ওটা করলে ব্লাডার ইজ প্যালপেবল, এরকমভাবে লিখতে হয়। ওটা তোমাদের যখন অ্যাবডোমেন করবে তোমাদের তখন সব বলে দেওয়া হবে। বাট দ্য থিং ইজ এক্সপিরিয়েন্সের উপর বেস করে তুমি ভলিউমটা গেস করতে পারবে, ঠিক আছে। বাট আপাতত তোমাদের যেহেতু তোমরা সবাই নর্মালের মধ্যে আছো, তোমাদেরকে নর্মাল ভলিউম লিখতে হবে, ঠিক আছে, মানে বলতে হবে। এবার তুমি যখন ফাইনাল ইয়ারে কার্ডিওলজিক্যাল কোনো প্রবলেম, তার তো ভলিউম নর্মাল নাও থাকতে পারে, তখন তুমি সেই হিসাবে তখন তোমাদের যেরকম কেস স্টাডি থাকবে তোমাকে তৈরি করতে হবে। আর আপাতত এই প্রেশার লিখবে যে টেনশন, প্রেশার, ফোর্স, হ্যাঁ, দিজ আর অল উইদিন নর্মাল লিমিটস, অ্যান্ড কন্টিনিউস অফ আর্টারিয়াল ইজ অলসো ওকে, ঠিক আছে। নো রেডিয়াল ডিলে অর রেডিওফিমোরাল ডিলে নোটেড, ঠিক আছে। তোমার যদি বলি রেডিওফিমোরাল ডিলে কি করে দেখলে, তখন তুমি বলবে যে স্যার তাহলে কি আমি এখনো চেক করবো? আমাদের তো স্যার ইউজুয়ালি এখানে চেক করা হয় না ফিমোরাল ডিলেটা, কারণ তার জন্য ফিমোরাল ডিলে চেক করার জন্য তোমার কি লাগবে? প্রথম কথা, অপোজিট সেক্স হলে তোমাকে একজন অ্যাটেন্ডেন্ট লাগবে, তোমার কাভারিং লাগবে। তো সেটা তখন যদি স্যার তোমাকে বলে তখন তুমি চেক বলবে স্যার এইগুলোর জন্য আমাদের এখানে চেক করিনি, বা রেডিও ফিমোরাল ডিলেটা তুমি পাতি কথা লিখবে যে রেডিও ফিমোরাল ডিলে ওয়াজ নট চেক, লিখে দেবে, স্যার দেখতেই পাচ্ছে তুমি কি করেছো। তো তুমি, হ্যাঁ, তো স্যারকে সেটা বলবে, বা তুমি কিছু লিখলে না, স্যারকে বলবে স্যার রেডিও ফিমোরাল ডিলেটা তো এখানে চেক করিনি, কি লিখবো? স্যার যদি বলে এটা এই লিখে দাও, তুমি তাই লিখে দিলে, বুঝেছো। বাট তুমি যেগুলো দেখছো সেগুলো যেন প্রপারলি হয়। তো এইগুলো তোমাদের বইতেও আছে, কোনো ব্যাপার না, খুব সুন্দর করে দেওয়া আছে। তো এই হচ্ছে গিয়ে তোমার পালসের পয়েন্ট। এগুলোই তোমাদের আরও স্টুডেন্ট, মানে আরও অনেকে ছিল না, তাদেরকে বলা ছিল, বাট তারা আসেনি, এগুলো আবার পরে বলাও হবে। তো দ্যাটস ইট অ্যাবাউট পালসেস। আর ব্লাড প্রেশার ওই যে সেম, তোমাদের প্রথমে তোমাদের বলবে যে শুইয়ে একবার চেক করো, বলতে পারে স্যার যে কোনো স্পেসিফিক পজিশানে চেক করতে বলতে পারে। আইডিয়ালি যখন চেক করতে বলবে চেক হিজ ব্লাড প্রেশার, তখনকার সিচুয়েশান কি, তোমাকে পেশেন্ট হচ্ছে কি সিটিং পশ্চারে থাকবে, হ্যাঁ, তারপরে ওর হাত, তোমার যে স্ফিগমোম্যানোমিটার প্লাস প্রেশার মেশিন যেটা, সেটা ওর হাতের হচ্ছে, হাতের যেখানে মাপছো মানে ব্র্যাকিয়াল যে আর্টারি আছে ওর সেম লেভেলে থাকবে। এই জিনিসগুলো নিশ্চয়ই তোমাদেরকে বলেছে যে সেম লেভেলে, হাতটা এরকম বেশি ওপরেও থাকবে না, হাত বেশি নিচেও থাকবে না, হাতটা নর্মাল এরকমভাবে থাকবে। আর স্ফিগমোম্যানোমিটারটা সেম লেভেলে থেকে তোমাকে চেক করতে হবে। এই ব্যাপারগুলো তোমাদের অলরেডি নিশ্চয়ই বলেছে। তো লাইক ব্লাড প্রেশারটা তুমি এমন না যে মেশিনটা আকাশে ধরে তুলে চেক করলে বা একদম নিচে রেখে দিলে, এরকম না, মোটামুটি সেম লেভেলে থাকবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, না না, হুক থাকার জন্য না, ওটা তো তোমার উপরে মেশিন, এবার ওটা তুমি কোলের এখানেও রাখতে পারো, পাশেও রাখতে পারো, বাট এমন না যে একদম বিশাল নিচে নিয়ে চলে গেলে, তুমি যে পাম্প করছো জিনিসটা ওটা একদম নিচ থেকে করলে, এরকম না। ওভারঅল তুমি এই রেঞ্জ মেনটেন করার চেষ্টা করবে চেস্ট লেভেলে, ঠিক আছে, মানে হাতের যে লেভেল থাকবে মোটামুটি সেই লেভেলেই মেনটেন করার চেষ্টা করবে। তুমি হাতের বদলে কোলে রাখতে পারো, এখানে রাখতে পারো, এমন কিছু ওপর নিচ হলো না তুমি একদম এখানে নিয়ে গিয়ে পাম্প করছো বা একদম নিচে নিয়ে গিয়ে করছো, সেই জিনিসগুলো অ্যাভয়েড করবে, ঠিক আছে। এখন তোমার যখন পার্সোনাল চেম্বার থাকবে তুমি একটু এগুলো ম্যানিপুলেট করতে, অনেক পেশেন্ট মানে মোবাইলই নয়, হ্যাঁ, সেরকম সিচুয়েশান যখন আসবে তখন তোমাকে সে অনুযায়ী করতে হবে। বাট ইন কেসে নর্মাল স্টেবল কোঅপারেটিভ পেশেন্ট তোমাকে যতটা সম্ভব প্রসিডিওর ফলো করে করতে হবে। এখন এরপরে তুমি যখন ডাক্তার হয়ে যাবে, তোমাকে পেশেন্ট মোবাইল পেশেন্ট হচ্ছে মানে নির্দিষ্ট কিছু মুভমেন্টের বেশি করতেই পারে না, বয়স্ক অর্থোপেডিক পেশেন্ট, তখন তুমি কি করবে? অনেক পেশেন্টের তো বিছানায় শুয়ে থাকে, তাদের হচ্ছে কাফটা ওইখানে থাকে, হ্যাঁ, এবার ওপরে হচ্ছে গিয়ে দেখবে মনিটর থাকে, তাদের কি করা যাবে? তারা শুয়ে তাদেরকে মাপতে হবে। কিন্তু তোমাকে এটা বলা হচ্ছে যে এই যে স্ফিগমোম্যানোমিটারের লেভেল মানে আলটিমেটলি তোমার হাতেরও লেভেল, তুমি এই চেস্টে থাকবে, তুমি এরকমভাবে হাত তুলে মাপবে না,
এরকম ভাবে হাত তুলে মাপবে না। হাতের যে লেভেল আর স্পিগো ম্যানোমিটারের লেভেল মোটামুটি তোমার হার্ট লেভেলে, চেস্ট লেভেলে থাকবে, এটাই হচ্ছে অ্যাকসেপ্টেবল লেভেল, ঠিক আছে, বসে। হ্যাঁ, এরকম ভাবে উঠলে কি হবে, গ্র্যাভিটির এফেক্ট হয়ে যাবে, কিছুই হবে না, তোমার ভ্যালুটা একটু উপর নিচ হতে পারে, ঠিক আছে। যাই হোক, এই ব্যাপারগুলো তোমাদেরকে সব, আর এমনি রানিং এর পর কেন বেশি হয় না হয় ওটা তো আমি ডিসকাস করলাম। তো থিওরিটিক্যাল অ্যান্সার তুমি বলে দিতে পারবে,